আজ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি যে তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটি তো বাড়িতে পড়াশোনা করছো, ভালোভাবে করো। তো কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আলোচনা করে দিলে তোমাদের হয়তো আরও বেশি একটু ভালো পড়াশোনা করতে ইচ্ছা করবে। তো সেই জন্য আমি আজকের এই বিষয়গুলোকে আমি ঠিক করেছি যে এগুলো তোমাদের এই বিষয়গুলি তোমাদেরকে আলোচনা করে দেব। তো তোমরা বিষয়গুলি আশা করি দেখতে পাচ্ছ। আমি এখানে 15টা বিষয় লিখেছি, এরকম 15টা কেন, আরও 15টা বিষয়, সব আরও 15টা বিষয়বস্তু রয়েছে যেটা তোমাদেরকে আলোচনা করতে হবে। সে অনেক কিছুই রয়েছে, কিন্তু এই 15টা যেটা রয়েছে খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। তো তোমরা এই ভালো করে এগুলো শেখার চেষ্টা করবে, কারণ তোমরা এলিনো না না এটা তো কিছু জানোই নি, জেট বায়ু এইসব সম্বন্ধে আইডিয়া নেই সেরকম। তো সেটাই বলছি যে তোমাদের এই যে দেখতে পাচ্ছি আমি যে বিষয়গুলো লিখেছি, এই বিষয়গুলো নিয়ে যতটুকু তোমাদের হেল্প করতে পারি চেষ্টা করছি। প্রথমে রয়েছে ফেরেলের সূত্র। তো আমি তো তাহলে এই যে বিষয়গুলো লিখে রেখেছি, এগুলো আমার মন থেকে তৈরি হওয়া জিনিস। তো সিরিয়ালি বলতে পারবো কিনা জানি না, কারণ সবগুলো মুছে দিচ্ছি আমি। একটা একটা করে আলোচনা করবো, এইগুলোই করবো। সিরিয়াল হবে না সেটা আলাদা কথা, ঠিক আছে? আমি এগুলো সব মুছে দিচ্ছি। ফেরেলের সূত্রটা আমরা বলবো যে 1800 সালটা মনে রাখবে। বিজ্ঞানী উইলিয়াম ফেরেল, বিজ্ঞানীর নাম উইলিয়াম ফেরেল। সাল হচ্ছে 1859। তিনি বলছেন যে কতগুলি বিশেষ কারণে পৃথিবী পৃষ্ঠে প্রবাহিত বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত ঠিক সোজাসুজি প্রবাহিত হতে না পেরে উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে কিছুটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত। তো বিশেষ কারণগুলি কি? তিনি সেই জন্য দায়ী করেছেন যে বায়ুপ্রবাহের যে গতিবিক্ষেপ, এর জন্য তিনি দায়ী করেছেন যে তিনটি বিষয়, যে তিনটি কারণকে, সে তিনটি আমি বলছি তোমাদেরকে। যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু যখন ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়, তখন ভূপৃষ্ঠ তো সমতল নয়, অসমতল। তাহলে সে অসমতল ভূপৃষ্ঠের সাথে সংঘর্ষ করলে কিছুটা তো বেঁকে যাবেই। কারণ আমরা একটা চাকাকে নিয়ে যদি সমতল মেঝের উপর যদি আমরা গড়িয়ে দিই, তাহলে সেটা চাকাটা সোজা অনেকটা যাবে। কিন্তু আমরা একটা এবড়ো খেবড়ো রাস্তার উপর একটা চাকাকে যদি গোড়ানোর চেষ্টা করি, লোহার চাকা, ছোট চাকা, সেটাকে গড়িয়ে দিতে চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু যেতে যেতে সঙ্গে সঙ্গে বেঁকে যাবে। তো এরকম একটা কারণকে তিনি দায়ী করেছেন, বলছে ভূপৃষ্ঠ তো সমতল নয়, অসমতল। এই অসমতল ভূপৃষ্ঠের সাথে সংঘর্ষ করে কিছুটা পিছিয়ে যায়, বেঁকে যায়। আর পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। আবর্তনের জন্য একটা কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হচ্ছে, যার নাম করিওলিস শক্তি। এই করিওলিস শক্তির প্রভাবে উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বস্তু গতি বিক্ষেপ হচ্ছে। তিনি এই কারণটিকে দায়ী, দুটি কারণকে দায়ী করেছেন। যে তিনটা বলছিলাম, ওই তিনটা করে দিতে হবে আর কি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে একটা, এটা বলবো। আর পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে ক্রমশ কমে গেছে, দুটো বলবো। আর তিনটা বলবো, ভূপৃষ্ঠ অসমতল ভূপৃষ্ঠের সাথে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুপ্রবাহ সংঘর্ষ করে কিছুটা বেঁকে যায়। এই তিনটা কারণে পৃথিবী পৃষ্ঠে প্রবাহিত বায়ু উত্তর গোলার্ধে, মানে সোজা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না যেয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা তিনি ফেরেলের, তার জন্য এই বায়ু প্রবাহের গতিবিক্ষেপ সংক্রান্ত নিয়মটি ফেরেলের সূত্র নামে পরিচিত। তাহলে আমি সাল ভুলবো না, উইলিয়াম ফেরেলের কথা ভুলবো না, তিনি একজন আবহাওয়াবিদ ছিলেন, ভুলবো না। আর কি ভুলবো না, তিনি গতি ডান দিকে বাঁ দিকে বেঁকে যাচ্ছে কথাটা তিনি বলেছেন, এটা মেন কথা। এই সূত্রটার মেন লিখা, মানে মেন লাইন যেটা, সেটা ভুলবো না। আর লাস্টে আমি রেখে দেবো এইরূপ গতিবিক্ষেপের কারণ হিসেবে তিনি যে কারণগুলিকে দায়ী করেছেন তা হলো এই। পরপর তিনটে, 1 2 3 করে লিখে দেবো। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, 2 পেয়ে যাবে। এটা হলো আমার বিষয়বস্তু। তো আশা করি কিছু বলছি না, হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমি
আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলে তাহলে ফেরাডের সূত্র তোমরা বুঝতে পারলে। এরপরে নেক্সট আমি আলোচনা করবো বাইশ বেলটের সূত্র। তাহলে আমরা যেটা বলছিলাম যে এবারে লিখি বাইশ বেলটের সূত্র। এই বাইশ বেলটের সূত্র এবং ফেরাডের সূত্র দুটোতে একই ছবি দিয়ে দিতে পারে, এটা শিখে নেওয়া দরকার। একই ছবি আমরা দুটোতে ইউজ করবো বলে করতে পারি, কারণ এটা ফেরাডের সূত্রে বায়ু গতিবিক্ষেপ দেখানো হয়েছে, আর বাইশ বেলটে বায়ুর চাপ নিয়ে বলা হবে। তাহলে যেদিকে বেঁকে যাবে সেদিকে চাপ বেশি হবে, মানে বায়ুটা যেদিক থেকে যেদিকে বেঁকে প্রবাহিত হচ্ছে সেদিকে তো বায়ুর চাপ বেশি হবে। আমি একটা তোমাদেরকে উদাহরণস্বরূপ বলছি। চাপ বলয় এবং বায়ুপ্রবাহ একে আমি দেখিয়েছি। এবার একটা জিনিস বলবো, ধরো এই যে ছবিটা এঁকেছি, তুমি এরকম একটা ছবি আঁকছো, আমি এইখানে এঁকেছি। এখন এই জায়গাটা এই পয়েন্টটা হবো, এই পয়েন্টটাতে যে আমি দাঁড়ালাম, মানে এই পয়েন্টটাতে যে আমি দাঁড়ালাম, আমি কিন্তু মুখ করে আছি ওইদিকে, অর্থাৎ এই যে বায়ু প্রবাহ, অর্থাৎ এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই যে বায়ু প্রবাহ এর দিকে পেছন ফিরে দাঁড়ালাম, ওইদিকে মুখ করলাম। ওটা কিন্তু কল্পনা করতে হবে তোমাদের, না কল্পনা করলে তোমরা বুঝতে পারবে না। ধরো এটা এই পেন্সিলটা দেখতে পাচ্ছি, এটা এর মুখ, নাক, এই নাকটা। তা এটা যদি আমার দিকে তাকিয়ে থাকে তখন এটা ডান হাত, এদিকটা বাঁ হাত। এটা যদি উল্টো দিকে তাকিয়ে থাকে তখন এইটা এদিকে তাকিয়ে আছে, ওই দিকে তাকিয়ে আছে। এটা ডান হাত, এইটা বাঁ হাত। দক্ষিণ ভারতে বায়ুগুলো দেখো বাঁ দিকে বেঁকেছে, দেখো বাঁ দিকে বাঁকে, তাহলে বাঁ হাতে বায়ুর চাপটা বেশি হবে। আর উত্তর ভারতে লক্ষ্য করবে, দেখো উত্তর ভারতে ডান দিকে বেঁকে, তাহলে এদিকে যখন তাকাবে, এদিকে যখন তাকাচ্ছে এদিকে, তো এটা ডান হাত, এটা বাঁ হাত, তাহলে ডান দিকে বেঁকেছে, তাহলে ডান হাতে বায়ুর চাপ বেশি। ডান দিকে যখন ঝুঁকটা বায়ুটা উত্তর গোলার্ধে, তখন ডান দিকে বায়ুর চাপটা বেশি হবে। আর বাম দিকে যখন দক্ষিণ গোলার্ধে ঝুঁকটা, তখন বাম দিকে বায়ুর চাপ বেশি হবে। কিন্তু আমাদের কি কাজ করতে হবে? আমাদের কাজ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের প্রবাহ পথটাকে খেয়াল করতে হবে এবং তার দিকে পিছন ফিরে দাঁড়াতে হবে। মানে এই যে বায়ুটা দিক থেকে আসছে, আমি দাঁড়ালাম এখানে, আর মুখটা আছে এই দিকে, তাহলে ওই বায়ুটার দিকে আমি পেছন ফিরে আছি। আর যখন আমি এই বায়ুটার দিকে পেছন ফিরে দাঁড়াবো, তখন এইখানে দাঁড়াতে হবে, ওই দিকে তাকিয়ে থাকতে হবে। আশা করি বুঝতে পারছো কথাটা। যদি এটা আমি মুছিয়ে দিই, এখানে একটা আমি স্টার চিহ্ন আঁকছি, আমি দাঁড়িয়ে আছি স্টারটার দিকে মুখ করে, তার মানে তো আমি এই বায়ুটার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছি। তখন আমার দক্ষিণ গোলার্ধ বাঁ দিকে বাঁকবে, তো তাহলে বাঁ হাতে বায়ুর চাপ বেশি। আর যখন আমি এইদিকে দাঁড়াবো, এইখানে দাঁড়াবো, আর এই স্টারটার দিকে মুখ করে দাঁড়াবো, তাহলে ডান দিকে বাঁকবে। দেখো এদিকে দাঁড়াও, তুমি মনে মনে তোমার ডান হাতে এগিয়ে হাতটা পড়বে। তুমি যখন এই খাতাটার এই জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছ, তখন এর দিকে পেছন ফিরছো, তখন ডান হাত তোমার এদিকটা পড়বে, এই দিকটা ডান হাত, এদিকটা। তাহলে এদিকে বায়ুটা উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে, তাহলে ডান দিকে বাঁকলে বায়ুর চাপটা ডান দিকে বেশি হবে। তাহলে আমরা শিখে গেলাম বাইশ বেলটের সূত্র। এটাও বিজ্ঞানীর নাম অনুসারে বিজ্ঞানী বাইশ বেলট, এটাও বিজ্ঞানী বাইশ বেলটের নাম অনুসারে বাইশ বেলট বিজ্ঞানী। এটা সাল হচ্ছে 1857। তাহলে বাইশ বেলটের সূত্রটা যদি বলি, বাইশ বেলটের সূত্রটাকে অনুসরণ করেছে ফেরেল,
ভুল হচ্ছে কিছু, কারণ এটা 57-তে, তারপর ফেরুলেটটা হচ্ছে 59 সালে। তিনি চাপ নিয়ে গবেষণা করছেন, দিয়ে ডান দিকে বায়ুর চাপটা বেশি তিনি উল্লেখ করছেন। তার ফেরুল তখন তার কারণ অনুসন্ধান করছেন যে কী হতে পারে, কেন এমন হলো জিনিসটা। তখন তিনি বললেন যে ও বাবা, বায়ু তো ডান দিকে বেঁকে যায় উত্তরগোলার্ধে, গতিবিক্ষেপ হয় যখন উত্তরগোলার্ধে ডান দিকে, দক্ষিণগোলার্ধে বাঁ দিকে বাঁকে, তার জন্যই ডান দিকে বায়ুর চাপটা বেড়ে যাচ্ছে। তাহলে ওই কথাটাও সত্যি বটে। তাহলে বায়ু ফেরুলের সূত্র আবিষ্কৃত হলো 57 সাল, আর ফেরুলের সূত্র আবিষ্কৃত হলো 1859 সাল। আমরা খেয়াল রাখবো। আর ওইটা যা শিখিয়ে দিয়েছি, এটাতে মেন খেয়াল কি, নিয়ত বায়ু প্রবাহের দিকে পেছন ফিরে দাঁড়াতে হবে। আর উত্তর গোলার্ধে যদি নিয়ত বায়ু প্রবাহের দিকে পেছন ফিরো, তাহলে তোমার ডান দিকে বায়ুর চাপ বাড়বে। আর যদি দক্ষিণ গোলার্ধে নিয়ত বায়ু প্রবাহের দিকে পেছন ফিরো, তাহলে বাঁ হাতে বায়ুর চাপ বাড়বে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এগুলো সব লিখিত সুন্দরভাবে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের, মানে সমস্ত ছাত্রদের উদ্দেশ্যেই মানে বানিয়ে রেখেছি বা বানানো চলছে আমার, সমস্ত কিছু সবাই পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র শিখো, ভালো করে সবাই শিখো। লকডাউনে সবাই বিভিন্ন দিক দিগান্তে রয়েছো, অনেক কষ্ট করছো সবাই, আমরাও তোমাদের সাধ্যমতো চেষ্টা করছি সবাই মিলে, যাতে সবাইকার একসাথে কিছু মানে কোনো সমস্যা তারা এদের অনুভব না করে। যে সমস্যা মানে লকডাউনের মধ্য দিয়ে আমাদের পড়াটা যেমন নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা যেমন অনুভব না করতে হয় তাদেরকে, ছাত্রদের দিকে, সেই জন্যই তো প্রয়াস। তো যাই হোক, তোমরা একটু ভালো করে সব মানে সমানভাবে চেষ্টা করবে আর কি, তাহলেই সব হবে। নেক্সট আমি আবার নেক্সট আলোচনায় যাচ্ছি, এটা মুছে দিলাম। আমি এটা আলোচনা করি এখন ভালো করে। অশ্বক্ষাংশ, প্রথমে আগে লিখে দিই আমি একটা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর, এটা হলো এর অবস্থান। তোমরা হয়তো কোনো কোনো বইয়ে 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ পাবে, উত্তর তো পাবেই, প্লাস উত্তর ও দক্ষিণও বলে দেবে। বলে দেই, আমি বলবো বলো না, দরকার নেই। অশ্বক্ষাংশ যদি বলে অশ্বক্ষাংশের মান কত, তখন যদি তুমি এটা শুধু তার উত্তর হয়, যখন অশ্বক্ষাংশের টিকা লিখবো তখন আমি এটা এবং এটাও কি করে লিখব, দুটাই কি করে লিখব। যদি জিজ্ঞাসা করা হয় অশ্বক্ষাংশের মান কত, তখন আমি উত্তর দেবো এটা। যখন অশ্বক্ষাংশের টিকা পড়বে, তখন আমি দুটোই লিখে দেবো কি করে। তার জন্যে সঠিক উত্তর 25 থেকে 35 ডিগ্রি উত্তর, দক্ষিণটা বলো না। শিখাতে পারলাম একদম। তাহলে আমি অশ্বক্ষাংশ বুঝলাম, নামকরণ কেন হয়েছে, কি ঘটনা, সেসব নিয়ে লিখতে হবে। তাহলে আমি একটা ছবি আঁকবো। নিরক্ষীয় নিম্নচাপ বলে ডাকলাম। এটা আমি কর্কটীয় উচ্চচাপ বলে রাখছি, কর্কটীয় উচ্চচাপ বলে। আর এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ। বটে। আর কর্কটীয় উচ্চচাপ বলে আমি এখানে লিখে রাখছি 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর। নিরক্ষীয় নিম্নচাপ বলে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, উত্তর ও দক্ষিণ। বলে তো অশ্বক্ষাংশ এটাকে, তাহলে আমি ভিতরে অশ্বক্ষাংশ লিখে রাখছি।
এবারে আমার বক্তব্য হচ্ছে, তার ছবি টিকা পড়েছে, তাহলে আমি এই কাজটা করেছি, বুঝলে। আর আমি অবস্থান প্রথমে এখানে লিখে দিয়েছি, অবস্থানগুলো এখানটা অবস্থানগুলো লিখে দিই, অবস্থান দিয়ে চিত্র দিয়ে বলার কারণ, মানে অশ্বক্ষাংশ বলার কারণ বা নামকরণের কারণ। এখানে বলবো যে নিরক্ষীয় অঞ্চল থেকে যে বাতাস উষ্ণ ও ঊর্ধ্বগামী হয় তা শীতল ও ভারী হয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে, অর্থাৎ কর্কটীয় অঞ্চলে এবং মকরীয় অঞ্চলে। সেটা পূর্বের জ্ঞানের পূর্ব আলোচনাতে আমরা পেয়েছি সেটা। তো দুই ক্রান্তীয় অঞ্চলে যখন নেমে আসে, তাহলে এখানে 1 নম্বর পয়েন্টে নিম্নমুখী শীতল ও ভারী বাতাস, অর্থাৎ বায়ুর নিম্নমুখী স্রোত, আমি কথা লিখে রাখি, বায়ুর নিম্নমুখী স্রোত। হ্যাঁ, বায়ুর যদি নিম্নমুখী স্রোত লক্ষ্য করা যায়, তার মানে বায়ুর প্রবাহ নেই। বায়ুর যদি নিম্নমুখী স্রোত লক্ষ্য করা যায়, তার মানে বায়ুর প্রবাহ নেই, বুঝতে পারছো তো? কারণ বায়ুর চলাচল আছে। বায়ুর চলাচল দুই রকম, অনুভূমিক চলাচল এবং উলম্ব চলাচল। যদি অনুভূমিকভাবে বায়ু চলাচল করে, তখন তাকে বায়ুর প্রবাহ বলে। আর যদি উলম্বভাবে বায়ু চলাচল করে, অর্থাৎ উপরে উঠে বা নিচে নামে, তখন তাকে বায়ুর স্রোত বলে। একদম। তাহলে এখানে তো উঠছে উলম্বভাবে নিরক্ষীয় অঞ্চল, আর অশ্বক্ষাংশ যেটা কর্কটীয় শান্ত বলে, সেখানে নাম হচ্ছে নিম্নমুখী ভাবে, অর্থাৎ এটা নিম্নমুখী স্রোত, এখানে ঊর্ধ্বমুখী স্রোত। আলটিমেটলি প্রবাহ তো নাই। প্রবাহ আছে কখন? এইখানে প্রবাহ আছে, এখানে প্রবাহ আছে, এই জায়গাটা প্রবাহ আছে, ওটা। তাহলে তোমরা একটা জিনিস ধরো, আমি বলছি এখানে একটা ভূখণ্ড আছে, আর এখানে একটা ভূখণ্ড আছে। এই ভূখণ্ড থেকে এই ভূখণ্ডে আসতে গেলে, মানে জলপথে এতটা পাড়ি দিল, তো তাহলে আয়ন বায়ুকে পালতোলা জাহাজ যদি আয়ন বায়ুর প্রবাহটাকে কাজে লাগানোর চেষ্টা করে, তাহলে সেই পালতোলা জাহাজটা সহজেই এই প্রান্তে পৌঁছে যাবে, কারণ এদিক থেকে এদিকে বায়ুটা আসছে। তাহলে যারা বাণিজ্য করে জাহাজে, তারা সবসময় চাইবে এই আয়ন বায়ুর প্রবাহ পথটাকে ধরে নিয়েছে, এখানে পৌঁছে যাব, কারণ আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। কারণ আয়ন বায়ুর যে গতিপথ, এটাকে কাজে লাগিয়ে পূর্বে বাণিজ্য পরিচালনা হতো, তার জন্য আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, বুঝতে পারছো তো? তাহলে এখান থেকে অশ্বক্ষাংশ যেটা অঞ্চল, সেটা পেরিয়ে এই কর্কটীয় শান্ত বলে এটাকে আমি বলে রাখেছি, বলে রাখিনি। হ্যাঁ, কর্কটীয় উচ্চচাপ বলে, তো তাহলে আমি আরেকটা নাম রেখেছি, কর্কটীয় শান্ত বলয়। কর্কটীয় শান্ত বলয়, কর্কটীয় শান্ত বলয়। এই কর্কটীয় শান্ত বলয়টাকে পেরোতে হবে না, হবে না, তবে তো আয়ন বায়ুর প্রবাহটা পাবে, কারণ এখান থেকে তো বায়ুটা বেরিয়ে আসছে, আয়ন বায়ুটা। তাহলে কর্কটীয় শান্ত বলয়টাকে কোনো কারণে পেরাতে হবেই হবে, যে কোনো প্রকারে পেরিয়ে গেলেই আয়ন বায়ুকে পেয়ে যাবে, আর আয়ন বায়ুকে পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে এই গন্তব্যস্থলে পৌঁছে দিবে কে? আয়ন বায়ু নিজেই। তাহলে কি বাণিজ্য পরিচালনাতে সুবিধা হবে না? নিশ্চয়ই সুবিধা হবে। তাহলে সেইটার উদ্দেশ্য নিয়ে এবার পালতোলা জাহাজ বেরিয়েছিল, তোমার ইউরোপিয়ান কোনো জাহাজ, সে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মানে ওয়েস্ট ইন্ডিজ, যেটা সে মেক্সিকো উপসাগরে আছে। আমি একটা ছবি আঁকছি, তোমাদের দেখাচ্ছি। তো সেখানে যাবো আর কি। প্রচুর অস্ত্র বোঝাই ছিল, এবং তাদের জাহাজটা এখানে কর্কট এত ভারী হয়েছিল না, এই কর্কটের শান্ত বলয়টা যখন ঢুকেছিল এখানে, আস্তে 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 এখানে ঢুকেছিল না, তখন কিন্তু সেই জাহাজটা নড়াচড়া করছিল না, কারণ এখানে তো বায়ু প্রবাহ নাই। তাহলে ওরা যে সে আট টেনে জাহাজটাকে চালাতে পারবে, সেটা পাচ্ছে না, কারণ লোড, জাহাজের লোড ওরা পাচ্ছে নাই। আর এই কর্কটীয় শান্ত বলে মানে 25 থেকে 35 ডিগ্রি, মানে 10 ডিগ্রি, মানে কত কিলোমিটার জানো? 1 ডিগ্রিতে কিলোমিটারটা 111, তোমরা জানো মনে হয়, 9-এ পড়েছিল। 1 ডিগ্রি থেকে আরেক ডিগ্রি 111 কিলোমিটার, 10 ডিগ্রি মানে 1000, মানে 1100 কিলোমিটার, 100 মানে 11 বললাম, তাহলে 111 × 10 মানে হচ্ছে তোমার 1110
কিলোমিটার। ওই অতটা রাস্তা পেরাতে পারবে ওরা? ওইখানটাতে এসে আটকে গেছে তো, আর দাঁড় টেনে পাচ্ছে না। ওটা পেরিয়ে গেলেই বিরাট বড় একটা পথ পেরিয়ে যাবে, কিন্তু ওইখানে এসে ফেসেছিল, জাহাজটা ফেসে গেছিল। তখন এবারে তো 7 দিন 10 দিনের তো পানীয় জলের খাদ্য মজুদ ছিল তো সবাদের কাছে। তখন ওরা দেখছে যে তাহলে আমাদের তো শেষ হয়ে যাবে এটা। তখন ওরা কী করেছিল, তাদের যে মানে মানে জীবিত ঘোড়াগুলোকে সমুদ্রে নিক্ষেপ করেছিল। এই জাহাজটাকে হালকা করে কোনো রকমে তারা দাঁড় টেনে আর করে এই অক্ষাংশ যে এরিয়াটা, অর্থাৎ কর্কটীয় শান্ত বলা হয় 25 থেকে 35 ডিগ্রি, এই এরিয়াটা পেরিয়ে তারা আয়নবায়ুর মধ্যে প্রবেশ করেছিল এবং আয়নবায়ুটার দিকে তাদের গতিপথ অনুযায়ী ঠেলে নিয়ে যেয়ে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিয়েছে। এরকম ওরা আগেও করেছে, কিন্তু তখন এত জাহাজে বোঝাই থাকে না, এরকম আটকে যাবে, রুদ্ধ হয়ে যাবে, এরকম ঘটনা কিন্তু আগে ঘটে না। সেই সময়টা কোনো একবার ঘটেছিল, এটা কথিত আছে, আর তার জন্যই নামটা। তাহলে সুতরাং এই অক্ষাংশটাকে, সেই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে এই অক্ষাংশটাকে তখন থেকে অশ্বক্ষাংশ বলে জানা যায়। তাহলে এরকম ঘটনা কিন্তু নিচে ঘটে না, ঘটনাটা ঘটেছিল এখান থেকে, মানে ইউরোপিয়ান কোনো জাহাজ, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জগামী কোনো জাহাজ, হ্যাঁ, তারা মানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ থেকে তারা আগত মনে হয়, এরকম আর কি। ইউরোপিয়ান কোনো জাহাজ বা পশ্চিম ব্রিটিশ দ্বীপপুঞ্জ ওইখানটাতে ইউরোপ মহাদেশের মধ্যেই পড়ে, ওখান থেকে কোনো একটা জাহাজ, অশ্ববোঝাই পালতোলা জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়েছিল, সে ক্যারিবিয়ান সাগরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাণিজ্য করবে। তখন এরকম হয়েছিল ঘটনাটা। এরকম কি তারা ওরা আগে কোনোদিন জাহাজ চালায় না? চালিয়েছে বই কি, পরে চালায় না, চালিয়েছে বই কি। ঘটনাটা একবার ঘটেছিল, আর মাঝে মাঝে আমি রুদ্ধ হয়ে যায়, আবার কষ্ট করে পেরিয়ে যায়, এটা হবেই ঘটনা। কিন্তু এমনই লোড ছিল সেবারে যে তারা পারে না। তো কী করবে, তার জীবন্ত ঘোড়াগুলো তো ফেলতে তো হবেই, না লোডটা কমাবে কী করে? তো ওরা ওইখানে জল মাঝে রাস্তায় আটকে মরবে সব। এই ঘটনাটা, আর তখন তো এত জিপিএস, এত নেটওয়ার্ক সিস্টেম এত তো থাকে না, জানিয়ে দিবে যে আমরা ফেসে গেছি, আমাদের উদ্ধার করতে হবে। তারা জ্যান্ত ঘোড়াগুলোকে ওই প্রাণী হত্যাটা করতো না। তখন জিপিএসে ধরা পড়তো, সঙ্গে সঙ্গে যে পৌঁছে যেত ওদের কাছে, ওদেরকে যে খাদ্য পানীয় জল আবার সরবরাহ করে দিত, এরকম করে দিত। প্লেন নামতেও দুটো একটা ঘোড়াকে তুলে চলে আসতো, এমনি করতো। কিন্তু তখন অত সিস্টেম থাকে না, তার জন্য এই জিনিসটা হয়েছিল। আর এই মর্মান্তিক ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে সেটার থেকে যে জায়গাটা অক্ষাংশ। তাহলে এত আলোচনা করলাম কেন? তোমাদেরকে এত আলোচনা করলাম কারণ এই অংশটাতে এই ঘটে নেই, ইচ্ছে বইগুলো লেখে বাদ দিয়ে দিবে। তোমরা শুধুমাত্র 25 থেকে 35 উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে লিখবে। সেই জায়গাটা কর্কটীয় শান্ত বলে। তার মূল কারণ হচ্ছে এখানে নিম্নমুখী বায়ুস্রোত, এখানে নিম্নমুখী বায়ুস্রোত হলে বায়ু চলাচল নেই, শান্ত অবস্থা বিরাজ করে। দিয়ে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জগামী কোনো এক ব্রিটিশ জাহাজ, হ্যাঁ, বাণিজ্যিক জাহাজ এই অঞ্চলে এসে এরকম অবরুদ্ধ হয়েছিল, তাদের জাহাজের বিরাট ভার ছিল। সেই থেকে তারা তখন নিজেদেরকে বাঁচার জন্যে তারা জ্যান্ত ঘোড়াগুলিকে সমুদ্রে নিক্ষেপ করেছিল এবং জাহাজটিকে গন্তব্যস্থলে নিয়ে যেতে তারা সক্ষম হয়েছিল। তো এরকম মর্মান্তিক ঘটনাটি ঘটার পর থেকে এই অঞ্চলটি অশ্বক্ষাংশ নামে পরিচিত। একটি ছবি আঁকবে, লিখে দেবে ওই জিনিসটা, 2 নম্বর যদি পড়বে। যেহেতু একটু বেশি লেখা, আর এখন বর্তমান দিনে 2 নম্বরগুলো যাতে কম লেখে 2 পাওয়া যায় সেরকম কোশ্চেনগুলোকে চয়েস করে সবাই, মানে পরীক্ষক যারা কোশ্চেন সেটা। তা সুতরাং অশ্বক্ষাংশে এরকম বড় প্রশ্ন পড়ে যাওয়ার কথা নয়। তবে হ্যাঁ, ছোটো প্রশ্নের জন্য বিরাট ইম্পর্টেন্ট, যে অশ্বক্ষাংশের মান কত, এরকম করে কিছু প্রশ্ন একটু চলে আসতে পারে। তো যাই হোক, ওটা নিয়ে আমার সমস্যা নেই, বড় পড়লেই কি ছোটো পড়লেই আশা করি পারবো। আমরা অশ্বক্ষাংশ থেকে বেরিয়ে যাচ্ছি অন্য জায়গায়। তাহলে আমাদের 3টি হয়েছে, অশ্বক্ষাংশ হয়েছে, বাইশবেলাটা সূত্র হয়েছে, ফেরলের সূত্র হয়েছে। এরপর তোমাদেরকে আমি গর্জনশীল 40 এটা বলে দিই। গর্জনশীল 40, এখানেও কিছু বইয়ে ভুল পাবে, এখানেও বই ঝামেলা করেছে, কি বলে না, কখনো অক্ষাংশটাকে বলছে আর কেউ কোনো বইয়ে বায়ুটাকে বলছে। যদি অক্ষাংশটা হতো তাহলে একটা জায়গা থেকে তোমরা পড়তে পড়তে পেয়েছো, মানে যদি পড়েছো, ভয়ঙ্করী পঞ্চাশিয়া, ঝড় সেটো বা তীক্ষ্ণ চিৎকারকারী 60। তীক্ষ্ণ চিৎকারকারী 60, তাহলে 60 চিৎকার করে যে 60 মানে 60 অক্ষাংশ। 60 চিৎকার করে যে, সৌ সৌ শব্দ করছে, চিৎকার, ওটাকে চিৎকার বলা হচ্ছে।
কে করছে? বায়ুটা করছে। তাহলে গর্জনশীল 40 বলুক, ভয়ঙ্করী 85 বলুক, আর তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা ঝড়ো সেটোই বলুক, সবই পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম নয়, উত্তর পশ্চিম। কারণ আমরা বলেছিলাম একবার, মনে রাখবে, উত্তর গোলার্ধে আয়ন বায়ু উত্তর পূর্ব, দক্ষিণ গোলার্ধের আয়ন বায়ু দক্ষিণ পূর্ব। উত্তর গোলার্ধের মেরু বায়ু উত্তর পূর্ব, দক্ষিণ গোলার্ধের মেরু বায়ু দক্ষিণ পূর্ব। পশ্চিমা বায়ুর বেলায় উত্তর গোলার্ধের পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম, আর দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম। তাহলে তাহলে আমাদের বিষয়বস্তুটা কি? এইটা বলবো যে দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি, সুতরাং দক্ষিণ গোলার্ধে ঠিক মধ্য অক্ষাংশ বরাবর প্রবাহিত যে পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিমা বায়ু, সে বাধাহীনভাবে প্রচণ্ড বেগে প্রবাহিত হওয়ার সুযোগ পায়, যেটা উত্তর গোলার্ধের পক্ষে অতটা সম্ভব হয় না। ঠিক তো? তো বাধাহীনভাবে প্রবাহিত হতে সুযোগ পায়। তাই 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর অঞ্চলে যখন পশ্চিমা বায়ু বয়ে যায়, উত্তর পশ্চিমা বায়ু, তখন তার গতিবেগটা এতই বেশি যে একটা শোঁ শোঁ শব্দ করতে করতে বায়ুটা প্রবাহিত হয়, যাকে অনেকটা গর্জন করছে বলে মনে হয়। 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর প্রবাহিত এই বায়ুকে গর্জনশীল 40 বলে। অর্থাৎ উত্তর পশ্চিমা বায়ু যখন 40 ডিগ্রি অক্ষাংশ বরাবর অঞ্চলে প্রবাহিত হচ্ছে, তখন তার নাম গর্জনশীল 40। প্রসঙ্গত বলা যায় প্যারাচেনি করে যে এই বায়ু যখন 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর বয়ে আসে, 60 ডিগ্রি অক্ষাংশ বরাবর, তখন ভয়ঙ্করী 85, যখন 50 ডিগ্রি বরাবর, আর যখন 60 ডিগ্রি বরাবর আসে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা ঝড়ো সেটো। ঠিক তো? মানে 40 থেকে 60-এর দিকে যাবে, তো 40 থেকে আগাবে 60-এর দিকে। কারণ কি বলে জানি, মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয় থেকে বায়ুটা যাবে, মানে তার মানে 40 থেকে 60-এর দিকে রওনা দিচ্ছে বাতাসটা, নিচ দিকে যাচ্ছে। কোন দিক থেকে? ডাইরেকশনটা কি? ডাইরেকশনটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ উত্তর পশ্চিম ডাইরেকশনে 40 থেকে 60-এর টুয়ার্ড 60। তা যখন 40-এ বরাবর বয়ে যাচ্ছে তখন তার নাম 40 হলেও 50-এ যখন পৌঁছে যাচ্ছে তখন তার নাম 85, আর 60-এ যখন পৌঁছাচ্ছে তখন তার নাম 60। আর মাঝে তো অনেক রাস্তা, 40 থেকে 50, 60 আঙুল গুনলে কাছেই বটে, কিন্তু একটা কিলোমিটার থেকে আরেকটা কিলোমিটার হচ্ছে 111 কিলোমিটার, একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি। তা 40 ডিগ্রি বরাবর অঞ্চল মানে 40, 41, তাহলে 44-এ তাহলে এইটা তার মানে 600-800 কিলোমিটার বটে। সেই অঞ্চলটা বরাবর যখন প্রবাহিত হচ্ছে তখন তার নাম 40। তারপরে যখন 50-এ ঢুকে যাচ্ছে, 50, 51, 52, 54, 55, তখন 85। যখন 58, 59, 60 এরকম 62 চলছে, তখন তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা ঝড়ো সেটো। তাহলে আমরা গর্জনশীল 40 নিয়ে লিখতে পারবো আশা করি। কিন্তু লিখলেও আমাদেরকে এই জিনিসটা যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের ভালো হবে। মানে কেমন, যদি আমরা এরকম একটা ছবিটা করি, ছবিটা কিছু নয়, ছবি যেটা করে আগবে দিয়ে কে পর এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, হয়ে গেল। এটা হচ্ছে মকরী উচ্চচাপ বলয়। শুধু কিছু লেখার দরকার নেই, শুধু 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ ও সাউথ, আর এটা হচ্ছে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সাউথ, আর এটা হলো কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সাউথ। এরপরে বায়ুটা যাচ্ছে এখান থেকে এইদিকে, তাহলে হচ্ছে উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম, দক্ষিণ গোলার্ধ উত্তর পশ্চিম, মানে এই ডাইরেকশনে ফিরে আসছে, এই ডাইরেকশনে এইটা বরাবর। এটা হচ্ছে বায়ুটা, এই পশ্চিমা বায়ুটা এই অঞ্চলটাতে যখন বয়ে আসছে, দেখো 35 পর্যন্ত আছে, তাহলে 40 এই এরিয়াটাতে 40, এই এরিয়াটাতে 60, এই যে ফুটকি দিচ্ছি এই এরিয়াটার মধ্যে 40-60টা আছে অক্ষাংশটা। তাহলে যখন 40-এর কাছাকাছি বয়ে আসছে তখন 40, যখন 50-এর কাছাকাছি বয়ে আসছে তখন 85, যখন 60-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে তখন তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা ঝড়ো সেটো। তাহলে আমি যদি এরকম ভাবে লিখে দিই আমি এমনি করে যদি এরো দিয়ে এখানে দেখাই যে গর্জনশীল 40, আমি যদি এমনি করে দিই 40, আমি তো অক্ষাংশ থেকে লিখে রেখেছি, বেশি কিছু তো করিনি। কারণ সববারে যদি সব চাপবারের নাম লিখতে হয় তাহলে ছবিটা তোমাদেরকে আঁকতে বললেও, আমি তোমাদেরকে বললেও, রিকোয়েস্ট করলেও তোমরা আঁকবে না, সেটা আমি জানি। কিন্তু আমি যেটা করলাম, কি মনে অসুবিধা করলো, নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা মাঝে ফিটিং করে দিলাম, দিক মকরী উচ্চচাপটা লিখলাম, আচ্ছা দিক কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপটাও করলাম, কুমেরু দেশীয় উচ্চচাপটাও কিছু করিনি কিন্তু আমি শুধু একটু করলাম, অক্ষাংশ লিখেছি, কিছু লিখিনি আমি। যে পরীক্ষক সে সব জানে, কিন্তু তাকে তোমার কত জানাতে হবে না। দিয়ে এখান থেকে যখন এমনি করে চলে এলো চ্যাপ্টার করে বায়োটা এঁকে দিলাম, তখন লিখে দিলাম।
এই 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 জিনিসটার উপরে কেউ হাত চালাতে পারবে? তাহলে আমি একটা যা লিখেছি অত পড়ার মাস্টারের সময় নেই, আমি টপ করে এখানে করে দিলাম, যেটা করে আমার জিনিস করে দিলাম না, সঙ্গে সঙ্গে 2 পেয়ে গেলাম, যেটা সবাই করবে না। আর আমি যতই বলি, তোমাদেরকে বারবার বলছি, যে বই লেখা থাক, যে অক্ষাংশটাকে বলে, অক্ষাংশটাকে বলে না, তোমরা অক্ষাংশটা লেখো না, তোমরা বলবে পশ্চিমা বায়ুটার নাম। আশা করি এটা বোঝাতে পেরেছি, আমি এটা থেকে বেরিয়ে যাচ্ছি। সুন্দর হচ্ছে আলোচনা। নেক্সট 4টা হলো আমাদের। নেক্সট একটা কথা বলি, বটে ইয়েটা বলি, অ্যালবেডো বলি, অ্যালবেডোটা বলবো, অ্যালবেডোটাই বলে দিই। অ্যালবেডো সব আমার সিরিয়াল নাম্বার লেখা আছে, অ্যালবেডো সবগুলো শিখিনি। অ্যালবেডো মানে হচ্ছে বিকৃত পরিমাণ, প্রতিফলিত হয়ে যাওয়ার পরিমাণ। আর সূর্য থেকে যখন আসে পৃথিবীতে, সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে, যখন ফিরে যায় বৃহৎ তরঙ্গ রূপে। এখন বৃহৎ তরঙ্গ রূপে ফিরে যাওয়ার সময় অনেক বাধা টাধা আছে, মেঘ, আকাশে মেঘ থাকলে সেটাও বাধা, বুঝলে? তো এরকম বাধা টাধা আছে ফিরে যাওয়াটা নিয়ে। হ্যাঁ, তো তারপরে তাপ শোষণ প্রক্রিয়াটা কেমন, কতটা শোষণ করছে, কতটা ধরে রাখতে পারছে, কি ভূপৃষ্ঠটা কেমন সেটা দেখার আছে, তাহলে কতটা ফিরে যাবে সেরকম ব্যাপারটা আছে। তারপরে হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, সেও বাধা, মানে বাধা নাই এমনটা নয়, বাধা আছে, বুঝলে? যে সমস্ত এই যে মেরু অঞ্চল, এখানে শিল্পাঞ্চল বেশি নাই আর কি, তো এখানে ফিরে যাবে তো ভালোই, নাকি? আর যেখানে তোমার আমার এদিকে যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, আচ্ছাদনটা করেছে, সেখানে ভালো ফিরতে পারবে? ভালো ফিরতে পারবে মানে আটকাবে। তাহলে স্থান বিশেষে এই ফিরে যাওয়াটাও কিন্তু একটু পরিবর্তন হয়, মানে ফিরে যাচ্ছে যে মহাশূন্যে, হ্যাঁ, বিলীন হয়ে যাচ্ছে, এটা কিন্তু স্থান বিশেষে, সময় বিশেষে কিন্তু পরিবর্তন হয়। তার জন্য আমরা বলতে পারি যে অ্যালবেডোর পরিমাণ সর্বত্রই নির্দিষ্ট নয়, স্থান বিশেষে এবং ঋতুভেদে এর পরিমাণ পরিবর্তিত হয়, এটা আমরা বলতেই পারি। শুদ্ধ তো লেখা চলতে পারে, প্রশ্ন হতেই পারে। আর অ্যালবেডো পরিমাপক যন্ত্রের নাম অ্যালোবেডোমিটার। তো যাই হোক, তোমাদের এখন মনে হচ্ছে যে এত সব শিখে যাবো, তার আগে আমাদেরকে একটা জিনিস শেখা দরকার যে অ্যালবেডো কি। তাহলে আমরা অনেকে লেখে এমনি করে দেবে, 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসে, তার 34 ভাগ পৃথিবী উত্তপ্ত করতে পারে না, মহাশূন্যে ফিরে যায় পুনরায় প্রতিফলিত হয়ে, কিন্তু 66 ভাগ পৃথিবী তথা বায়ুমণ্ডল উত্তপ্ত করে। এই প্রতিফলিত হয়ে যাওয়া 34% সৌরকিরণকে অ্যালবেডো বলা হয়, বুঝলি? এরকমভাবে লিখে ছেড়ে দেবে সব, 34% লেখার জন্য আটাপুটু করে, মানে যখনই পরীক্ষায় পড়বে অ্যালবেডো, তখন 34% লিখে দিলে ভাবে উত্তরটা হয়ে গেল আমার, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো তোমাদেরকে আমি বলছি এমনি করে না করে প্রথমে একটা সংজ্ঞা লিখবে। সংজ্ঞাটা কীরকম লিখবে? প্রথমে আগে লিখবে পৃথিবী থেকে প্রতিফলিত হয়ে যায় সৌরকিরণ এবং সূর্য থেকে আগত সৌরকিরণের অনুপাতে শতকরা হারকে অ্যালবেডো বলে। কথাটা শুনো, পৃথিবী আরেকবার রিপিট করে শুনে, রিভিউ করে শুনবে কিন্তু বারবার এই কথাগুলো।